আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাইকে? আমার নাম হচ্ছে জাহিদ হাসান ইমন। অধ্যয়নরত আছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এমবিএ তে। আমি বিগত 5 বছর ধরে হালি শহরে অফলাইনে বেচ পড়ানোর পাশাপাশি এখন অনলাইন নিয়েও তোমাদের জন্য কিছু কাজ করার প্ল্যান করছি। তো চলো আজকের ক্লাসে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2025-26 সেশনে বিগত বছরে আসা 12টা প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। সো চলো শুরু করি। দেখো তোমরা এখানে কি বলছে? এখানে বলছে বিক্রয় এত টাকা এত টাকা, এত বড় কোয়েশ্চেন গুলো তোমাকে জাস্ট পুরোটা করতে হবে না, তুমি লাস্টে প্রশ্ন করো মোট ব্যয় কত। আমরা জানি উৎপাদন ব্যয় মানে মোট ব্যয় হচ্ছে যে সবগুলো ব্যয়ের যোগফল। ঠিক আছে? তো এখানে দেখো প্রত্যক্ষ কাঁচামাল 1,50,000 টাকা আমরা লিখছি প্রত্যক্ষ কাঁচামাল। এরপর হচ্ছে প্রত্যক্ষ মজুরি 50,000 টাকা, আমরা প্রত্যক্ষ মজুরি লিখছি। আমরা কিন্তু বিক্রয় লিখবো না, আমাদের আয় চাই নেই, আমাদের চাইছি মোট ব্যয়। ওকে, এরপরে বলছে কারখানার উপরিব্যয় প্রত্যক্ষ মজুরির 10%। সো কারখানার উপরিব্যয়টাও আমরা যোগ করবো যেহেতু ব্যয়। প্রত্যক্ষ মজুরি কত আছে? 50,000 টাকা। 50,000 টাকা 10%, আমরা জানি কোনো কিছু পার্সেন্ট করলে 10% করলে একটা শূন্য বাদ বা এক ঘর আগে দশমিক। সো 50,000 টাকা, এটা যদি তুমি 10% বের করো, তোমার কোনো ক্যালকুলেটর থাকবে না, ক্যালকুলেটর ছাড়া হিসাব করতে হবে। ওকে, সো 5,000 টাকা। আমরা 5,000 টাকা লিখলাম। এরপরে বলছে প্রশাসনিক খরচ বিক্রয়ের 5%। সো প্রশাসনিক খরচ বিক্রয়ের 5%। সো আমাদের দেখো তো বিক্রয় কয় লাখ টাকা? 5 লাখ টাকা। তো 5 লাখ টাকা আমরা যদি 5% হিসাব করতে চাই, তো তোমরা এভাবে হিসাব করতে পারো, 5 লাখ টাকা 10% হচ্ছে 50,000। এটাকে তুমি যদি হাফ করে দাও তাহলে হচ্ছে তোমার হাফ করলে কত হয়? অর্ধেক। হ্যাঁ, অর্ধেক করলে তুমি 5% পেয়ে যাবে। আচ্ছা, আমি তোমাকে আরেকটু ক্লিয়ার ভাবে দেখো। সো 5 লাখ টাকা 10% করলে হয় তোমার 50,000 টাকা। আর 5% করলে হয় তোমার অর্ধেক 25,000 টাকা। আর না হলে তুমি 1% বের করতে পারো। 1% মানে দুটো শূন্য কাটা, 5,000-কে 5 দিয়ে গুণ করলে 5×5 25,000 টাকা। তাহলে তোমার প্রশাসনিক খরচ হচ্ছে 25,000 টাকা। এরপরে বলছে বিক্রয় খরচ বিক্রয়ের 10%। আমরা 10% একটু আগে হিসেব করছি, 5 লাখ টাকা 10% হচ্ছে 50,000 টাকা। তো আমাকে এখন সবগুলো খরচ যোগ করে দিলে যেটা পাবো এটা হচ্ছে মোট ব্যয়। তো দেখো 2 লাখ আর হচ্ছে 2,50,000 আর এখানে হচ্ছে 30, তাহলে হচ্ছে 2,80,000 টাকা। তো আনসার হচ্ছে 2,80,000 টাকা। দেখো তো এখানে আনসার কোনটা? আনসার হচ্ছে ডি। চলো আমরা একটু আনসারটা একটু ক্রস চেক করি। আনসারটা হচ্ছে ডি, 2,80,000 টাকা। সো প্রথম এমসিকিউ আশা করি তোমাদের ক্লিয়ার। তো চলো এবার আমরা সেকেন্ড এমসিকিউ তে যাই ডিরেক্টলি। দেখো সেকেন্ড এমসিকিউ কি বলছে? যদি অনুপার্জিত আয় বাবদ নগদ প্রাপ্তিতে ভুলবশত আয় হিসেবে লিপিবদ্ধ করা হয়, সো এটা তাহলে সমন্বয় জাবেদা কি হবে? সমন্বয় জাবেদা গুলো অনেকে মুখস্থ করে, সমন্বয় জাবেদা থেকে প্রতি বছরই কোয়েশ্চেন আসে। সমন্বয় জাবেদা সুযোগ পেলে আমরা ক্লাস দিব। অনুপার্জিত আয় আয় আকারে লিপিবদ্ধ করছে। সো অনুপার্জিত আয় আমার জন্য কি ভাইয়া? দায়। এটাকে আমরা আয় আকারে লিখছি, লিখা উচিত ছিল নাকি উচিত ছিল না? উচিত ছিল না। আমরা জানি আয় ক্রেডিট। তো আয় যেহেতু আমার লেখা উচিত ছিল না, আয়কে আমরা কমাবো, আয়কে আমরা কমাবো। তাহলে জাবেদাটা হচ্ছে আয় হিসাব ডেবিট। দেখো আমি আবার বলতেছি, অনুপার্জিত আয় নগদ প্রাপ্তিতে ভুলবশত আয় আকারে লিখছে, যেটা লেখাই উচিত না। তাহলে আয়কে আমরা ক্রেডিট করছি, আয়কে আমরা কি বানাবো? ডেবিট বানাবো। আর অনুপার্জিত আয় লেখা উচিত কি? অনুপার্জিত আয়। আমরা অনুপার্জিত আয় লিখে দেব। অনুপার্জিত অনুপার্জিত আয় হিসাব ক্রেডিট। সো খুঁজো তো জাবেদাটা। আয় হিসাব ডেবিট, অনুপার্জিত আয় হিসাব ক্রেডিট। প্রথমটা হবে না। 2 নাম্বারটা আয় হিসাব ডেবিট, অনুপার্জিত আয় হিসাব ক্রেডিট। ইয়েস, 2 নাম্বারটা হবে। 3 নাম্বারটা আয় হিসাব ডেবিট। এটা মনে হয় একটু টাইপ মিস্টেক করছে। এখানে তোমার আনসার বি ও সি দুইটাই বলতে পারো, বাট এখানে মেবি এটা ডেবিট বা ক্রেডিট কোনো একটা জিনিস ছিল, অথবা নগদ ক্রেডিট ছিল। যে টাইপ করছে ও হয়তো বা টাইপটা মিস্টেক করছে। এখানে তোমার আনসারটা হচ্ছে বি অথবা সি। যেহেতু আমাদের দুইটাই টাইপ মিস্টেক, সমস্যা নেই, যে কোনো একটা হবে আনসার। ওকে, তো আমরা একটু আনসারটা চেক করি। হয়তো প্রশ্নে কোনো একটাতে নগদান হিসাব ছিল। হ্যাঁ দেখছো, আনসার হচ্ছে সি। তাহলে প্রশ্ন হয়তো এখানে নগদান হিসাব ছিল, নগদান হিসাব ছিল। তোমরা একটু প্রিভিয়াস কোশ্চেনে গিয়ে একটু চেক করে নিও। তাহলে আমি আশা করি বুঝতে পারছি আনসারটা কি। অনুপার্জিত আয় যদি আয় আকারে লিখে আমরা আয়কে ডেবিট বানাবো, আর অনুপার্জিত আয়কে ক্রেডিট বানাবো। আয়কে কেন ডেবিট বানাচ্ছি? কারণ আয়কে কমাই দিচ্ছি। আর অনুপার্জিত আয়কে ক্রেডিট কেন বানাচ্ছি? যেটা আমার লিখা উচিত না, লিখি নাই, লিখা উচিত, তো আমরা একটু লিখে ফেলছি। আর অনুপার্জিত আয় আমার জন্য দায়, এটা অগ্রিম আয়, যেটা আমরা টাকাটা আগে ভাগে পেয়ে গেছি। ওকে, সো এরপর আসো নাম্বার 3, মজুদ ঘূর্ণয়মান অনুপাত 6 গুণ গড় মজুদ এত বিক্রিত পণ্য ব্যয় কত। তোমরা কি ঘূর্ণয়মান অনুপাত মানে বুঝো? ঘূর্ণয়মান অনুপাত মানে হচ্ছে আবর্তন অনুপাত। তোমরা অধ্যায় 6 পড়ছিলা না ইন্টারে? মজুদ আবর্তন অনুপাত। মজুদ আবর্তন অনুপাতের সূত্র কি? মজুদ
আবর্তন অনুপাত। সূত্রটা হচ্ছে উপর হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় ডিভাইডেড বাই গড় মজুদ। সো আমরা এখন জাস্ট মানগুলো বসে দিব। দেখো মজুদ আবর্তন অনুপাতের ভ্যালু কত দেওয়া, ভ্যালু হচ্ছে 6 বসাইলাম। বিক্রিত পণ্যের ব্যয় আমাদের বের করতে বলছে, সো বিক্রিত পণ্যের ব্যয় কোয়েশ্চেন মার্ক, এটা আমরা বের করব। আর গড় মজুদ হচ্ছে 20,000 টাকা। সো তাহলে বলো তো বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে ভাগ আছে পাশে গেলে কি গুণ। তাহলে আমরা যদি বিক্রিত পণ্যের ব্যয় বের করতে চাই, বিক্রিত পণ্যের ব্যয় ব্যয় সমান সমান 1,20,000 টাকা। আনসারটা দেখো তো ভাইয়া, আনসারটা হচ্ছে ডি। তো চলো আমরা একটু চেক করে নিই। আনসারটা হচ্ছে ডি। সো আশা করি তোমাদের ক্লিয়ার। মজুদ আবর্তন অনুপাত সূত্রটা লিখলাম, এখান থেকে দুইটা মান বসে দিলাম, বিক্রিত পণ্য বের করতে হচ্ছে, আমরা ভাগটাকে কি বানিয়ে দিচ্ছি, গুণ বানিয়ে দিচ্ছি। এরপর আসো, এরপর হচ্ছে 4 নাম্বার কোয়েশ্চেন। 4 নাম্বার কোয়েশ্চেনে কি বলছে, এ বি একটা অংশীদারি কারবারে দুইজন অংশীদার যারা মুনাফা 3:2 অনুপাতে ভাগ করছে। 3:2 আমরা বুঝি, 3:2 মানে হচ্ছে এ আর এটা হচ্ছে বি। আমরা এইভাবে ডিভাইড করে দিই। 3:2 হচ্ছে যে এ হচ্ছে পাবে 5/3 আর বি পাবে 5/2। টোটাল আমরা 5 ভাগ করবো, দুটোটা যোগ করলে। ওকে, মোট মুনাফা হচ্ছে 1,00,000 টাকা। ওকে, সো মোট মুনাফা আমরা 1,00,000 টাকা। কোয়েশ্চেন কি চাইছে, কোয়েশ্চেনটা একটু পড়ে ফেলা। এ মোটাই কথা, যদি বড় বড় প্রশ্ন দেখো সবসময় কোয়েশ্চেনটা আগে একটু পড়ে ফেলিও, তাহলে তোমার জন্য টাইম সেভিং অনেক বেশি হবে। বলছে যে এ বেতন 10,000 টাকা পাইছে, তো মোট মুনাফা 1,00,000 টাকা থেকে যদি এ বেতন, আমরা কিন্তু উপরে লিখে রাখছি এ বেতন পাইছে 10,000 টাকা, আমরা যদি এ 10,000 টাকা বেতনটা মাইনাস করি, তাহলে আমাদের আসে কত টাকা, 90,000 টাকা মুনাফা ব্যতীত আমাদের আর মুনাফা আছে 90,000 টাকা। ওকে, এরপরে বলছে এর বেতন পরবর্তী মুনাফা, ইয়েস এর বেতন পরবর্তী মুনাফা হচ্ছে 90,000, বি 10% বোনাস পাবে। তাহলে চলো আমরা বি এর বোনাসটা হিসাব করি। 90,000 টাকা 10% করলে কত হয়, বি এর বোনাস হচ্ছে 9,000। তো এটাও আমরা যদি মাইনাস করে দিই, বি এর বোনাস হচ্ছে 9,000, এটা যদি আমরা মাইনাস করে দিই তাহলে হচ্ছে কত, 81,000 টাকা আমার কাছে আর মুনাফা আছে। এটাকে তুমি বলতে পারো সব খরচ বাদ দেওয়ার পর, অথবা তুমি বলতে পারো এটা বন্টনযোগ্য মুনাফা। কি নাম বলতে পারো, বন্টনযোগ্য মুনাফা। তো এবার বন্টনযোগ্য মুনাফা এ কত পাবে না, এই 81,000 টাকাকে আমরা দুইটা ভাগে ভাগ করবো। 81,000-এর 5/3 পাবে এ, 81,000-এর 5/2 পাবে বি। তো 81,000-কে 5 দিয়ে ভাগ 3 দিয়ে গুণ করো। যেহেতু আমাদের শুধু এ এরটা চাইছে, শুধু তাহলে আমরা এ এরটা বের করি। ওকে, 81,000 ভাগ 5 গুণ 3। তো তোমরা জানো ভাগের সময় শুরু থেকে পড়তে হয়। হ্যাঁ, আমি তোমাকে মুখে মুখে দেখাচ্ছি। 8-এর মধ্যে 5 যায় একবার, 31 নামে 3 আর 31, 5 6 30, আর এক নামে 5 দুগুণে 10, দুইটা শূন্য, 16,200 ইন্টু 3। সো দুইটা শূন্য 3 দিয়ে গুণ না, 3 দুগুণে 6, 318, 8 হাতে আছে 1, 3 1 3, হাতে আছে 4, তাহলে 48,600। সো ক্যালকুলেশনটা তোমাকে বাচ্চাদের মতো আমরা করি না, ক্লাস 9 10 বলছি, ক্লাস 4 5 এ রাফ করে করে, তো রাফ করে করে তোমরা বের করবা। আর শর্টকাট ক্যালকুলেশন আমরা পরে শিখাবো। আমরা তাহলে পাইছি কত, এর মুনাফা পাচ্ছে, বন্টনযোগ্য মুনাফা পাচ্ছে 48,600। ওকে, আর বি এরটা বের করার দরকার নেই, যেহেতু বি এরটা চাইলে ক্যালকুলেশন করে বের করতে পারো, দরকার নেই, ওয়েস্ট অফ টাইম। তো এর মোটাই কত বলো, এ বেতনও পাচ্ছে মুনাফাও পাচ্ছে, তাহলে এ মোটাই হচ্ছে 58,600। খুঁজো তো 58,600, এটা হবে না, এটা হবে না, এটা হবে না, আনসার হচ্ছে সি 58,600। দেখো আমরা কি করছি, প্রথমে 1,00,000 টাকা লিখছি, ওখান থেকে এ বেতন পাইছে কত টাকা, 10,000 টাকা, এর বেতন মাইনাস করছি, তাহলে 90,000 পাইছে, ওইটার উপর 10% দিয়ে বোনাস পাইছে, ওইটাও আমরা মাইনাস করছি 81,000। 81,000-এর 5/3 আর হচ্ছে 5/2। 81,000-এর 5/3 করলে কত হয়, 48,600। আমরা এর ঘরে 48,600 লিখছি। তাহলে কি শুধু মুনাফা পাচ্ছে নাকি, মুনাফাও পাচ্ছে প্লাস বেতনও পাচ্ছে, তাহলে এই হচ্ছে 58,600। দেখো আনসার হচ্ছে 58,600। এরপর আসো আমরা 5 নাম্বার কোয়েশ্চেনটা সলভ করে ট্রাই করি। নিচের কোন নীতি অনুযায়ী মালিক ব্যক্তিগত লেনদেন এবং ব্যবসায়িক লেনদেন পৃথক। আমরা জানি ব্যবসায়ী সত্তা নীতি অনুযায়ী মালিকের ব্যবসা আলাদা। আরো কয়েকটা জিনিস মাথায় রাখো, এ সমান এল প্লাস ওই, এটা আরেকটা নাম হচ্ছে হিসাব সমীকরণ। হিসাব সমীকরণ, এটা হচ্ছে তোমার ব্যবসায়ী সত্তা নীতি অনুযায়ী। ওকে, রক্ষণশীল নীতি অনুযায়ী কি হবে, রক্ষণশীল নীতি অনুযায়ী ব্যয় বেশি দেখাবে আর সম্পদ কম দেখাবে, সম্পদ অথবা আয় কম দেখাবে।
সম্পদ কম অথবা আয় কম দেখাবে, এটা হচ্ছে রক্ষণশীল নীতি। আমরা যে পড়ছিলাম না, সমাপনী মজুত পণ্য বাজার মূল্য ক্রয় মূল্যের মধ্যে যেটা কম সেটা মুদ্রা ভিত্তিক লাগবে না, ধারাবাহিক নীতি আপাতত শিখা লাগবে না। সো তোমরা মাথায় রাখো, আনসার হচ্ছে কি ব্যবসা সত্তা নীতি, মালিকের ব্যবসা আলাদা। এবং এটা আরেকটা মাথায় রাখতে পারো, মালিককে বলা হয় অন্তদায় বা অভ্যন্তরীণ দায়। অন্তদায় অথবা অভ্যন্তরীণ দায়, মালিক যে টাকাটা দেয় এটা ব্যবসার জন্য একটা অভ্যন্তরীণ দায়। কোন ধারণা নীতি অনুযায়ী? ব্যবসার সত্তা ধারণা নীতি অনুযায়ী। এটা হচ্ছে হিসাব বিজ্ঞানে তোমরা প্রথম পত্রে অধ্যায় 5 পড়ছিলা। তো দেখো আনসার হচ্ছে ব্যবসা সত্তা ধারণা নীতি। এরপর আসো, নিচের কোনটি প্রতি হিসাব? সো প্রতি মানে কি? প্রতি মানে হচ্ছে বিপরীত। হ্যাঁ, প্রতি, বিপরীত, কন্ট্রা, অনেকগুলো সিনোনিম আছে, প্রতি সম্পদ বা প্রতি হিসাব, বিপরীত, এটা আরেকটা নাম হচ্ছে কন্ট্রা। সো প্রতি হিসাবের উদাহরণ নাকি উদাহরণ নয়? উদাহরণ নয়। চলো আমরা একটু দেখি। পুঞ্জীবিত অবচয় ক্রেডিট, কেন ক্রেডিট জানো? এটা হচ্ছে তোমার, আমি প্রতি দিয়ে লিখি, হ্যাঁ, এটা হচ্ছে তোমার প্রতি সম্পদ বা বিপরীত সম্পদ। তারপর আসো বিক্রয় ফেরত, এটাকে তুমি কি বলতে পারো? বিক্রয় থেকে বাদ যাচ্ছে, তাহলে এটা তোমাকে বলতে পারো প্রতি আয়, যেহেতু বিক্রয় থেকে বাদ যাচ্ছে। উত্তোলন, এটা তুমি বলতে পারো প্রতি মালিকানা সত্ত্ব অথবা প্রতি মূলধন। প্রতি মালিকানা সত্ত্ব অথবা প্রতি মূলধনও বলতে পারো, কারণ এটা মূলধন থেকে বাদ যায়। বাট স্যার অনুপার্জিত আয় এটা কোনো কিছু বাদ যায় না, এটা হচ্ছে সরাসরি দায়, এটা কোনো প্রতি টতি কিছু না। এটা প্রতি আয় না, প্রতি ব্যয় না, এটা আয় থেকে বাদ যাচ্ছে না। আনসার হচ্ছে সি। হয়তো তুমি বলতে পারো সমন্বয় করতে পারি, হ্যাঁ সমন্বয় করতে পারো, বাট নর্মালি অনুপার্জিত আয় হচ্ছে দায়। তাহলে আনসার কি? কোনটি প্রতি হিসাবের উদাহরণ নয়? বাকি তিনটাই প্রতি হিসাব, অনুপার্জিত আয় প্রতি হিসাবের উদাহরণ নয়। দেখো আনসার হচ্ছে সি। এরপর আসো 7 নম্বর কোয়েশ্চেন। এটা হচ্ছে তোমার এক মালিকানা থেকে আসছে, প্রারম্ভিক মূলধন দেওয়া আছে, উত্তোলন দেওয়া আছে, অতিরিক্ত মূলধন দেওয়া আছে, সমাপনী মূলধন দেওয়া আছে, সারা বছরের লাভ। সো এক মালিকানা থেকে কোয়েশ্চেন হয় মাঝে মাঝে, হ্যাঁ। তো আমি তোমাকে একটা ছক শিখাই। এক মালিকানা, এক মালিকানা, এক মালিকানা কারবার থেকে ছকটা নোট ডাউন করে ফেলবা। এ পাশে থাকবে তোমার প্রারম্ভিক মূলধন, এ পাশে থাকবে তোমার অতিরিক্ত মূলধন, এ পাশে তোমার থাকবে সমাপনী মূলধন, আর এই পাশে থাকবে তোমার উত্তোলন। ঠিক আছে? যদি এই পাশটা বড় হয় তাহলে আমার আনসার আসবে নিট লাভ, আর যদি এই পাশটা বড় হয়, বাম পাশটা বড় হয়, তাহলে আমার আনসার আসবে নিট ক্ষতি। তো চলো আমরা একটু মানগুলো বসাই। দেখো তো বলছে কি প্রারম্ভিক মূলধন 50,000 টাকা, সো আমরা বাম পাশে 50,000 টাকা লিখছি। উত্তোলন 10,000 টাকা, আমরা উত্তোলন এখানে না ডান পাশে, আমরা ডান পাশে 10,000 টাকা লিখছি। এরপরে বলছে অতিরিক্ত মূলধন 5,000 টাকা, অতিরিক্ত মূলধন আমাদের বাম পাশে বসবে, আমরা বাম পাশে 5,000 টাকা লিখছি। আর সমাপনী মূলধন 70,000 টাকা, আমরা 70,000 টাকা এখানে লিখছি। সো দেখো সমাপনী মূলধন লিখলাম, এরপর হচ্ছে আমরা উত্তোলন লিখছি, প্রারম্ভিক মূলধন লিখছি, অতিরিক্ত মূলধন লিখছি। সো এবার বলো তো কোন পাশ বড়? অবশ্যই এই পাশ বড়। এই পাশে কত আসে? 80,000 টাকা। আর এই পাশে কত আসে? 55,000। যদি এই পাশ বড় হয় তাহলে আমাদের আনসার কি আসবে? নিট লাভ। তাহলে 80 থেকে 55,000 টাকা বাদ দিলে কত হয় জানো? 25,000 টাকা। 25, 55, 60, 70, 80। হ্যাঁ, তো আমাদের নিট লাভ হচ্ছে 25,000 টাকা। এখান থেকে তোমাকে যদি প্রশ্ন করে প্রারম্ভিক মূলধন বের করতে, সবগুলো মান বসে দিবা, প্রারম্ভিক মূলধন বের করতে পারবা। যদি প্রশ্ন করে সমাপনী মূলধন বের করতে, সবগুলো মান বসে দিবা, সমাপনী মূলধন বের করতে বলতে পারবা। উত্তোলন বের করতে বললেও পারবা, অতিরিক্ত মূলধন বের করতে বললেও পারবা। মানে এখান থেকে যাই বলো তাই বের করতে পারবা, জাস্ট ছকটা মাথায় রাখবা। এরপর আসো আনসারটা একটু চেক করি। আনসারটা হচ্ছে ইয়েস, 25,000 টাকা। দেখছো? এরপর আসো 8 নাম্বার প্রশ্ন। যদি 10,000 টাকা যন্ত্রপাতি ক্রয়কে মেরামত খরচ হিসেবে হিসাবভুক্ত করা হয়, তাহলে তাৎক্ষণিক কি হবে? যন্ত্রপাতি আমার জন্য সম্পদ, বাট আমি ব্যয়, আমরা কি দেখাচ্ছি? ব্যয় বেশি দেখাচ্ছি। উচিত কি ছিল? সম্পদ দেখানো, বাট দেখাচ্ছি নাকি সম্পদ। সম্পদ আমরা লিখতেছি না। কেন লিখতেছি না? আমরা ভুলে যন্ত্রপাতিকে ক্রয়কে আমরা মেরামত, এটা কিন্তু আবার রেওয়া মিলের ভাষায় নীতিগত ভুল বলা হয়। মূলধনকে আমরা মুনাফা জাতীয় বলতেছি। সো যন্ত্রপাতি ক্রয়কে মেরামত খরচ হিসেবে লিপিবদ্ধ করা হলে তাৎক্ষণিক কি প্রভাব পড়বে? চলো আমরা একটু দেখি। সম্পদ অতি মূল্যায়িত হবে, মানে সম্পদ বেশি মূল্যায়িত হবে। সম্পদ কি বেশি মূল্যায়িত হচ্ছে? আমরা তো সম্পদ লিখতেছি না, তাহলে সম্পদ মূল্যায়িত হচ্ছে না। ব্যয় অবমূল্যায়িত, অব বলতে আমরা বুঝাচ্ছি কম মূল্যায়িত হবে। বলতো ব্যয় কি কম মূল্যায়িত হচ্ছে নাকি ব্যয় বেশি? অবশ্যই ব্যয় বেশি। তাহলে যেহেতু বলছে কম মূল্যায়িত হচ্ছে, এটাও আনসার হচ্ছে না। দায়ের সাথে তো কোনো কাজই নাই, এখানে তো সম্পদ আর ব্যয়। তাহলে একটু খেয়াল করো তো, ব্যয় যদি বেশি হয় তাহলে আমার কি হবে বলতো? মুনাফা। ব্যয় যদি আমরা বেশি দেখাই তাহলে আমার মুনাফা কি হবে? কম হবে। তাহলে আনসারটা একটু পড়ো তো। মুনাফা অবমূল্যায়িত হবে, মিলতেছে না? মিলতেছে, তবে তোমাকে একটু বের করে নিতে হবে।
মেরামত খরচ ব্যয় বেশি, আর মেরামত খরচ দেখানোরই কথা না, যদি আমরা দেখাই তার মানে আমাদের ব্যয়টা বেড়ে গেছে। আর ব্যয় বেড়ে যাওয়া মানে কি, আমরা বিক্রয় থেকে যখন ব্যয়টা মাইনাস করবো, বেশি মাইনাস করা মানে কি আমার মুনাফাটা কমে যাওয়া। আনসার হচ্ছে সি, মুনাফা অমূল্যায়িত হবে। তো চলো আমরা একটু চেক করি, মুনাফা অবমূল্যায়িত হবে অথবা কম মূল্যায়িত হবে। তো 9 নাম্বার কোয়েশ্চেন আসো। এই কোয়েশ্চেন এখান থেকে প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন হয়, ক্রয় বিক্রয় সংক্রান্ত হিসাব নিকাশ, মার্কা মার্জিন, ক্রয়ের উপর লাভের হার, বিক্রির উপর লাভের হার, অথবা পারমাণবিক মজুত পণ্য বের করো, সমাপনী মজুত পণ্য বের করো। এই টাইপের কোয়েশ্চেন প্রতি বছর একটা আসবেই, 12টা প্রশ্নের মধ্যে তুমি 100% শিওর নিয়ে নাও, এখান থেকে একটা কোয়েশ্চেন আসে। আমরা এইটা একটা ছকের মাধ্যমে শিখবো, ঠিক আছে? সো অন্যদিন আমরা এগুলো ডিটেলস আলোচনা করব। ছকটার নাম হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। সবকিছু ছকে ফেলাই দিলে তোমার কাজগুলো সুবিধা হয়েছে অঙ্কগুলো করতে। বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় মানে কি, এখানে হচ্ছে তোমার প্রারম্ভিক মজুদ, এ পাশে থাকবে তোমার যোগ নিট ক্রয়, ওকে, নিট ক্রয়, তারপর হচ্ছে যোগ প্রত্যক্ষ খরচ। আমরা তো প্রত্যক্ষ খরচ চিনি, মজুরি, জাহাজ ভাড়া, ডক চার্জ, এগুলো হচ্ছে প্রত্যক্ষ খরচ। হ্যাঁ, আর এই পাশে থাকবে তোমার বিক্রিত পণ্যের ব্যয়, আরেকটা থাকবে সমাপনী মজুদ। যারা যারা ভিডিওটা দেখতেছো মাস্ট এই ছকটা তুমি মাথায় রাখবা, যতদিন তোমার সামনে পরীক্ষা আছে ছকটা অবশ্যই মাথায় রাখবা। সাথে এই জিনিসটা একটু লিখে রাখতে পারো, নিট ক্রয় আর প্রত্যক্ষ খরচ যোগফলকে বলা হয় কৃত পণ্যের ব্যয়। কৃত পণ্যের ব্যয়, এটা নাম হচ্ছে উৎপাদিত পণ্যের ব্যয়। উৎপাদিত পণ্যের ব্যয়। তো চলো আমরা মানগুলো বসে ফেলাই। হ্যাঁ, আমাকে বলছে প্রারম্ভিক মজুদ কত, তো আমি প্রারম্ভিক মজুদে কোয়েশ্চেন মার্ক দিলাম। বলছে নিট ক্রয়ের প্রত্যক্ষ খরচ উৎপাদিত পণ্যের ব্যয়, আচ্ছা এখান থেকে বসে, শুরু থেকে বসে। বলছে বিক্রিত পণ্যের ব্যয় 75,000 টাকা, তো আমি বিক্রিত পণ্যের ব্যয় 75,000 টাকা ডান পাশে বসালাম। এরপর বলছে সমাপনী মজুদ পণ্য 12,000, আমি সমাপনী মজুদ পণ্য 12,000 ডান পাশে বসেছি। এরপরে বলছে তোমার উৎপাদিত পণ্যের ব্যয় 45,000। আমরা কি জানি, নিট ক্রয় আর প্রত্যক্ষ খরচের নাম হচ্ছে কি, কৃত পণ্যের ব্যয় অথবা উৎপাদিত পণ্যের ব্যয়। তো আমরা এই পাশে বসে দিব কত, 45,000 টাকা। তো আমাদের সবগুলো মান বসানো শেষ। বলছে প্রারম্ভিক মজুদ পণ্য কত, তো ইজি, এই দুটো যোগ করো, কত হয়, 87,000। এ পাশে কত টাকা বসালে 87,000 টাকা হয়, তোমরা একটু বলো তো। এ পাশে কয় টাকা বসালে 87,000, তাহলে আমরা কি করবো, 87,000 টাকা থেকে এই টাকাটা বাদ দিয়ে দিব। তো 87,000 টাকা থেকে 45,000 টাকা যদি বাদ দাও, 2 আর 8 থেকে 4 গেলে 4, আনসার হচ্ছে 42,000 টাকা। ওকে, তো এখানে আমি যদি তোমাকে সমাপনী মজুদ পণ্য বের করতে বলি, তুমি কি সবগুলো মান বসাই, বিক্রিত পণ্য বসাই যোগ করে বিক্রিত পণ্য বাদ দিয়ে সমাপনী বের করতে পারবে না? অবশ্যই পারবা। এখান থেকে আমি যদি তোমাকে বলি ক্রয় বের করো অথবা প্রত্যক্ষ খরচ বের করো, তাহলে তুমি কি করবে, সবগুলো যোগ করে এগুলো মাইনাস করে দিবা। এখান থেকে আমি যদি তোমাকে আবার প্রশ্ন করি বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বের করো, তাহলে তুমি দুই ভাবে বের করতে পারবা। একটা হচ্ছে এইগুলো যোগ করতে পারো, হয় ডান পাশ বাম পাশ, আর না হয় ডান পাশ। মানে কি বাম পাশ বলে কি বুঝাচ্ছে, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় সূত্র হচ্ছে দুইটা, পানি মজুদ পণ্য যোগ নিট ক্রয় যোগ প্রত্যক্ষ খরচ, এভাবেও করতে পারো, অথবা বিক্রিত পণ্যের ব্যয় যোগ সমাপনী মজুদ, এভাবেও বের করতে পারো। সো এখান থেকে তোমাকে যাই বের করতে বলে মানগুলো জাস্ট বসাই দিবা, প্লাস মাইনাস করবা, দেখবা পেয়ে যাবা। তো বক্সটা একটু মাথায় রাখবা। আনসার দেখি, আনসার হচ্ছে কত, 42,000 টাকা। হ্যাঁ, আনসার হচ্ছে 42,000 টাকা। এবার আসো 9 নাম্বারটা। এবি কোম্পানি 3,000 টাকা মূল্য ক্রয় করা হয়েছে, ক্রেডিট শর্ত, এটা একটু টাইপ মিস্টেক ছিল, নিট 30। সো 1 10 নিট 30, এটার মিনিং তো জানো, 10 দিনের ভিতর টাকা দিলে 1% ছাড়, অন্যথায় 30 দিনের ভিতর টাকাটা অবশ্যই পে করতে হবে, এগুলো নগদ বার্তা বা ক্যাশ ডিসকাউন্ট বলে। যদি বছর 360 দিন ধরা হয়, তাহলে ক্রেডিট শর্ত অনুযায়ী বার্ষিক সুদের হার কত? তোমরা ফাইন্যান্সে চ্যাপ্টার 5 এ স্বল্প মেয়াদী এবং মধ্যমেয়াদী অর্থায়নে ব্যবসায়িক ঋণের ব্যয় একটা জিনিস পড়ছিলা, ক্যাশ ডিসকাউন্টের একটা ব্যবসায়িক ঋণের ব্যয়। তো ব্যবসায়িক ঋণের ব্যয় আমি সূত্রটা বাংলা লিখি, ইংলিশে লিখতেছি না। ব্যবসায়িক ঋণের ব্যয়, এই ঋণের ব্যয়টাই হচ্ছে সুদের হার। ওকে, ব্যবসায়িক ঋণের ব্যয়। তো ওখানে ছিল ডিসকাউন্ট রেট অথবা বাট্টার হার, বাট্টার হার। এরপরে ছিল 100 মাইনাস বাট্টার হার। এখানে উপরে ছিল 360 দিন। ক্রেডিট পিরিয়ড, ক্রেডিট পিরিয়ড মানে হচ্ছে ঋণের মেয়াদ, ঋণের মেয়াদ। আর ডিসকাউন্টিং পিরিয়ড, ডিসকাউন্টিং পিরিয়ড হচ্ছে বাট্টার মেয়াদ, বাট্টার মেয়াদ। তো চলো আমরা মানগুলো বসাই, লাস্টে গুণ 100। তো আমরা মানগুলো বসাই দিই। বাট্টার হার কত পার্সেন্ট, 1%, যেহেতু ছাড় 1%, 100 মাইনাস 1, উপর হচ্ছে 360, ঋণের মেয়াদ কয়দিন, 30 দিন, আর বাট্টাকৃত মেয়াদ কয়দিন, 10 দিন। ওকে, সো 1কে আমরা 99 দিয়ে ভাগ করব, ইন্টু 360 ডিভাইডেড বাই 20। এটা হচ্ছে তোমার জন্য চ্যালেঞ্জিং, 1 99
এটা কাটাকাটি করলে 18 দুগুণা 36, 0 0 কাটা 18 আসে। সো 18কে আমরা 99 দিয়ে ভাগ করব, 100 দিয়ে কি করব, গুণ করব লাস্টে। হ্যাঁ, এটা তোমার জন্য একটু চ্যালেঞ্জিং, কারণ তোমার কোনো ক্যালকুলেটর থাকে না। তো এখন তুমি জাস্ট দশমিকের পর অথবা একটা দুইটা সংখ্যা বের করলে তুমি এখান থেকে আনসারটা খুঁজে বের করে ফেলবা। তো চলো আমরা একটু ক্যালকুলেশনটা দেখাই। 18কে আমরা যেহেতু শতকরা 100 দিয়ে গুণ করে দিছি, তাহলে 18কে 100 দিয়ে গুণ করলে 1800 ডিভাইডেড বাই 99। আমরা জানি এক ঘর দুই ঘর নিয়ে প্রথমে হচ্ছে না, তারপর তিন ঘর নিয়ে 180, 180-র মধ্যে 99 যাই কয়বার, তুমি 100 নামতে পারো ইজি। 100 একে 100, 100 দুগুণা 200, দুইবার করলে 200, দুই বাদ দাও 1 1 2, তাহলে 99কে 2 দিয়ে গুণ করলে 198 হয়। 99কে 2 দিয়ে গুণ করলে কত হয়, 198। কিভাবে হিসাব করছে, 1 1 2 মাইনাস করে দিচ্ছে। আচ্ছা যাই হোক, তো দুইবার যাচ্ছে না, হবে কয়বার, একবার। আর 0 থেকে 10 থেকে 9 গেলে 1, এখানে 7, 17 থেকে 9 গেলে 8, 81। ঠিক আছে, এবার আমরা শূন্যটা জাস্ট নামাইলাম। 99-এর মধ্যে 810 যাই কয়বার, এই তো 99 বাদ দাও, 100 নামতে পারো, 8 100, 800, 9 100, 900, 900 তো কখনো হবে না, কাছাকাছি হবে না। 8 বার, 8 বার দিলে কত হয়, 8 100, 800, 800 না, 800 থেকে 8 কম, কারণ আমি 99 নামতে না পড়ে 100 নামতে বসছি। তাহলে 800 থেকে 8 কম মানে কত, 792। তো বাদ দাও 8 0, এখান থেকে তোমার 10 থেকে 9 গেলে 18। ওকে, সো এবার দশমিক বসাও, দশমিক বসাও, একটা শূন্য বসাও, দেখা যাচ্ছে যে আবার হিসাব করো, আবার যাবে একবার 99, এরপর হচ্ছে আবার 81 থাকি যায়, আবার দশমিকের জন্য একটা শূন্য ফ্রিতে দিবে, এরকম করে যেতে থাকবে। তোমার দরকার নাই, তুমি প্রথমটা বা সেকেন্ডটা বের করে ফেললে আনসারটা খুঁজো। এটা তো আনসার একদমই না, এটা তো আনসার একদমই না, এটা তো আনসার একদমই না। মানে 10 12 15 18 রেটের কোথায় আছে, আনসার হচ্ছে সি। তো তোমার একদম হুবাহু প্রত্যেকটা বের করতে হবে, এবং টাইম ওয়েস্ট এটা কিন্তু আনসার নাই, তুমি আবার করবে 8 বাদ যাবে, আবার এক আনসার আসবে 18.18181818। দরকার কি তোমার এতবার বের করা, তুমি একটা দুইটা বের করলে তুমি কি পেয়ে যাচ্ছ, আনসারটা পেয়ে যাচ্ছ। সো মাঝে মাঝে ভার্সিটিতে টাইম ওয়েস্টের জন্য এরকম কিছু কিছু ক্যালকুলেশন দেয়, যদিও এতটা কঠিনও না, আবার এতটা ইজিও না। তুমি যদি একটু টেকনিক খাটাও তাহলে আনসারটা দিয়ে ফেলতে পারবা, কাছাকাছি কোনো একটা আনসার পাইলে আনসার দিয়ে দিবে। ঠিক আছে, তাহলে তোমার আর ক্যালকুলেশন এত পেন নেওয়া লাগবে না। দেখো আনসার হচ্ছে 18.18। এরপর আসো মূল্য বৃদ্ধির সময়, মূল্য বৃদ্ধিকে আমরা কি বলি, মুদ্রাস্ফীতি। ওকে, মুদ্রাস্ফীতি, মূল্য বৃদ্ধি, মূল্য উদ্যোগামী, আর মূল্য কমাকে মুদ্রা সংকোচন বলি। মুদ্রাস্ফীতির সময় মজুদ পণ্য পদ্ধতিতে সর্বনিম্ন আয়কর কোথায় দেখাবে। তো আমি একটা নোট ডাউন লিখতেছি, তোমরা একটু লিখতে পারো চাইলে। মুদ্রাস্ফীতি বা মূল্য বৃদ্ধির সময় বেস্ট মেথড হচ্ছে আমি শিখাবো কেন বেস্ট, এটা পরে। হ্যাঁ, বেস্ট মেথড হচ্ছে লাইফো, কারণ লাস্টের গুলো প্রাইস বেশি থাকে। কারণগুলো একটু দেখো, কারণ লাইফো পদ্ধতিতে এক নাম্বার হচ্ছে ব্যয় বেশি দেখায়, কারণ মুদ্রাস্ফীতির সময় প্রোডাক্টের প্রাইস বাড়ে না, তো লাস্টের যেগুলো প্রোডাক্ট ওগুলো দামগুলো আসলে সাধারণত আমরা কি করি, আমরা লাইফ ভাবে করার সময় পারচেজ ভ্যালুতে অ্যাড করি, তাই না, ব্যয়ের জন্য। তো ব্যয় কি দেখায়, বেশি দেখায়। কারণটা অবশ্যই শিখবা। সেকেন্ড কারণ হচ্ছে মুনাফা কম দেখায়। থার্ড কারণ হচ্ছে মুনাফা কম দেখানো মানে কি জানো, আমি একটা ট্যাক্স ফাঁকি দিতে পারবো। আমাদের হিসেবে কিছু ধারণা বা নীতিমালা থাকে, ট্যাক্স বা কর কম দিতে হয়, কর কম দিতে হয়। এরপরে সমাপনী মজুত পণ্য, সমাপনী মজুত পণ্য উপরের গুলো থাকবে, সমাপনী মজুত পণ্য কম দেখাবে। সো তুমি জাস্ট পরবর্তীতে কোনো একটা ক্লাসে আলোচনা করব, তুমি এটা একটু মাথায় রাখতে পারো। মুদ্রাস্ফীতির সময় কোন পদ্ধতি বেস্ট, লাইফও বেস্ট। কেন বেস্ট, কারণ এখানে ব্যয় বেশি দেখায়। মুনাফা, ব্যয় বেশি দেখানো মানে কি, মুনাফা কমে যাবে। মুনাফা কম দেখায়, আর মুনাফা কম মানে কি, ট্যাক্সও কম দিতে হয়। এবং সমাপনী মজুত পণ্য কম দেখাচ্ছে। তোমাকে একটু বুঝাই দিই, ধরো 10 টাকা, 12 টাকা, 14 টাকা। সো এই সিচুয়েশনটাকে আমরা বলতে পারি না মুদ্রাস্ফীতি, প্রোডাক্টের দাম বাড়তেছে ডে বাই ডে। সো আমরা বেস্ট বলতেছি কি লাইফও, লাইফও মানে কি আমরা লাস্টের দিকে সেল করতেছি, এটাকে লাইফও বলে, তাই না। সো লাস্টের দিকে সেল করলে এই লাস্টের গুলোর প্রাইস কি বেশি না, অবশ্যই। আর প্রাইস বেশি মানে কি, মুনাফা কম, এটা তো ইজিলি বুঝছো, ট্যাক্সও কম। আর সমাপনী থাকে কোনগুলো, যদি তোমার লাস্টের গুলো সেল হয়, লাস্টের গুলো তোমার সোল্ড হয়ে যায়, তাহলে সমাপনী কোনগুলো থাকে, সমাপনী থাকে ফার্স্টের গুলো। তো সমাপনী অবশ্যই কি দেখাবে, কম দেখাবে। ওকে, তো এখন যদি প্রশ্ন করে মুদ্রাস্ফীতির সময় উল্টাগুলো প্রশ্ন করে, কোন পদ্ধতিতে ব্যয় বেশির জায়গায় যদি কম বলে, তখন তোমার লাইফোন মেথডের জায়গায় উল্টা মেথড বলবো, ফাইফো। বাট লাইফ অনুযায়ী এগুলো দেখায়, আর এগুলো হচ্ছে বেস্ট। সো বেস্ট মানে কি, ব্যয় বেশি দেখানো, মুনাফা কম দেখানো, ট্যাক্সও কম দিতে হয়, আর সমাপনী মজুত পণ্য কম দেখানো। আমরা রক্ষণশীল পড়ছিলাম না, সমাপনী মজুত পণ্য কম দেখায়। তো যদি উল্টা বলে সমাপনী মজুত পণ্য কোন পদ্ধতিতে বেশি দেখায় মুদ্রাস্ফীতির সময় বেশি বললে, তখন বেস্ট নাকি বেস্ট না, বেস্ট না বললে তখন এটা উল্টো হয়ে যাবে। ঠিক আছে,
তো তুমি শুধু খালি যদি মুখস্থ করো মুদ্রাস্ফীতির সময় লাইফা পদ্ধতি কার্যকর, লাইফা পদ্ধতি কার্যকর, কেন তুমি যদি না পড়ো তাহলে আটকে যাবে। কেনটাও অবশ্যই মাথায় রাখবা, কারণ এগুলো ভেঙে ভেঙে প্রশ্ন করে এবং এগুলোর উল্টাগুলো প্রশ্ন করে। ঠিক আছে, সো আনসার কি? আয়কর ব্যয় কম দেখাবে সর্বনিম্ন, উত্তর হচ্ছে লাইফো। আর একটা বোনাস শিখে রাখতে পারো, মুদ্রাস্ফীতির সময় মুদ্রাস্ফীতি না, মুদ্রা সংকোচন, মুদ্রা সংকোচনের সময় কোন পদ্ধতি বেস্ট? মুদ্রা সংকোচনের সময় ফাইফো বেস্ট। কারণ বললে কারণগুলো সেম। ঠিক আছে, সো আনসারটা দেখো, আনসারটা হচ্ছে লাইফো। চলো আমাদের লাস্ট কোয়েশ্চেন, হিসাব বিজ্ঞানের কখন সমাপনী পরবর্তী রায়মিলে প্রদর্শিত হবে না? সো আমরা জানি সমাপনী জাবেদা করি না আমরা, সমাপনী জাবেদার মাধ্যমে চারটা জিনিস বন্ধ হয়, যেটা হচ্ছে আয়, এরপর হচ্ছে ব্যয়, এরপর হচ্ছে হয় নিট লাভ, না হয় নিট ক্ষতি, এরপর হচ্ছে উত্তোলন। সো আয় ব্যয়কে আবার বলা হয় নামিক হিসাব। তো সমাপনী জাবেদার মাধ্যমে এগুলো কি হয়ে যায়? এগুলো হচ্ছে বন্ধ হয়ে যায়, সো দেখো তোমাদের সমাপনী জাবেদার মাধ্যমে এগুলো যদি আমরা বন্ধ করি তাহলে এগুলো রেয়া মিলে আসবে না। তাহলে খুঁজো, প্রদেয় লভ্যাংশ এটা হচ্ছে দায়, পুঞ্জীবিত অপচয় এটা হচ্ছে তোমার বিপরীত সম্পদ, এটা সমাপনী পরবর্তী রেয়া মিলে ক্রেডিট পাশে বসবে, বিপরীত সম্পদ অথবা প্রতি সম্পদ, যেটা আমরা শুরুতে পড়ছিলাম। তারপর অনুপার্জিত আয় এটা হচ্ছে দায়, আয়কর খরচ এটা হচ্ছে ব্যয়। সেটা আসবে নাকি এটা বন্ধ হয়ে যাবে? এটা বন্ধ হয়ে যাবে। তাহলে সমাপনী পরবর্তী ন্যায় মিলে এও আসবে, বিও আসবে, ডিও আসবে, বাট ব্যয়টা আসবে না। সো আনসারটা একটু চেক করি, আনসারটা হচ্ছে আয়কর খরচ। সো আশা করি তোমার অ্যাডমিশনের বিগত বছরের কোয়েশ্চেন গুলোটা একটু ক্লিয়ার, যদিও আমি একটু ফাস্টলি বুঝেছি। বাট তুমি চাইলে প্রত্যেকটা ক্লাস আমরা আপকামিং ক্লাসগুলো আপলোড দিব, তুমি প্রত্যেকটা টপিক নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। সো আসলে অ্যাডমিশন জার্নিটা তো বেশি কঠিন না, তুমি যদি একটু টেকনিক জানো, সবকিছু বলা লাগে না, কি কি করতে হয় এসব জিনিস যদি তুমি জানতে পারো আর কোয়েশ্চেন যদি একটু অ্যানালাইসিস করতে পারো, তাহলে তোমার জন্য অ্যাডমিশন জার্নিটা অনেক বেশি সহজ হয়ে যাবে। সো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সবাই ভালো থাকো। চাইলে কমেন্টে জানাই দিতে পারো ক্লাসটা কেমন লাগছে এবং তোমার ফ্রেন্ডকেও মেনশন করতে পারো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।